আমরা এখন শুরু করব আয়োডিমিতি এবং আয়োডোমিতি, যে টপিকটা নিয়ে দেখা যায় যে অনেকেরই সমস্যা থাকে। তো আয়োডোমিতি আর আয়োডিমিতি পড়ানোর আগে আমি কিন্তু তোমাদের দেখিয়েছি যে প্রত্যেকটা জারকের সাথে এখানকার প্রত্যেকটা বিজারক মানে রিডাকটেন্ট কিভাবে রিয়াকশন করে তাদের সমতাগুলো দেখিয়েছি অর্ধবিক্রিয়ার মাধ্যমে, মানে হাফ রিয়েকশনের মাধ্যমে। এরপরে আমি ম্যাথ পার্টে যাওয়ার আগে দুই একটা এক্সাম্পল ম্যাথ তোমাদের দেখাবো। তার আগে আমি আয়োডিমিতি আর আয়োডোমিতি টপিকটা শেষ করে নিই। তো প্রথমে আসি আয়োডিমিতি। আয়োডিমিতি আসলে এতক্ষণ আমরা যেসব রিয়েকশন পড়লাম ঠিক সেরকমই আসলে, কিন্তু জারক বা বিজারকের যে কোনো একটা হবে আয়োডিন। মানে আয়োডিনের সাহায্যে যদি আমরা অন্য কোনো পদার্থের ঘনমাত্রা মানে কনসেন্ট্রেশন বা আয়তন মানে ভলিউম বের করতে পারি, তখন সেটাকে আমরা বলি আয়োডিমিতি। তো আমি একটা এক্সাম্পল দিই, প্রথমে আয়োডিমিতি দেন আয়োডোমিতি। আমি একটা এক্সাম্পল ম্যাথ দিয়েও তোমাদের আয়োডোমিতিটা বোঝাবো। আর আয়োডিমিতি আসলে আগের জিনিসই, যেমন সাপোজ ধরো আমি যদি সোডিয়াম থায়োসালফেট তার সাথে যদি আমি আয়োডিনের রিয়েকশন দিই, আমি কিন্তু একটু আগে মানে আগের লেকচারটাতে আমি আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের কি রিয়েকশন দেখিয়েছি। তো সোডিয়াম থায়োসালফেটের অর্ধবিক্রিয়াটা যদি আমি লিখি মানে হাফ রিয়েকশন, Na2H2O3 সে দুইটা ইলেকট্রন ডোনেট করে সে চলে যায় কোথায়, S4O6-এ, তাই না? তো আমি এখানে লিখবো যে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 প্লাস I2, আমরা এই রিয়েকশনটা এখন দেখব। তো আমরা যদি এদের মধ্যে ব্যালেন্স রিয়েকশন করি, ব্যালেন্স করার পর আমরা S1V1 ইকুয়াল টু S2V2 এর মাধ্যমে কিন্তু আমরা যে কোনো একজনের ঘনমাত্রা বা ভলিউম কি করতে পারি, বের করতে পারি, তাই না? তো দুজনের মধ্যে একজনকে আয়োডিন, সো এটা আমাদের আয়োডিমিতি। তো আমি রিয়েকশনটা শেষ করি। যেমন সোডিয়াম থায়োসালফেট আমরা যদি এর অর্ধবিক্রিয়া লিখি তাহলে কি হবে, যদি Na2 তুলে দিই তাহলে হয়ে যাবে S2O3 2-। আর এটা বোঝার জন্য তোমাদের অবশ্যই আগে এই যে বাকি যে জারকগুলো আছে এবং বিজারকগুলো আছে মানে অক্সিজেন রিডাকটেন্ট, এদের মধ্যে যে অর্ধবিক্রিয়া দিয়ে আমি রিয়েকশনগুলো শিখিয়েছি সেগুলো একটু দেখে আসতে হবে। তো S2O3 2-, Na2 তুলে দিলাম, তো সে কি করে, দুইটা ইলেকট্রন ডোনেট করে, এখানে আমি লিস্ট দিয়েছি, দুইটা ইলেকট্রন ডোনেট করে S4O6 হয়ে যায়। তো এখানে লিখবো যে -2 ইলেকট্রন, এখানে হয়ে যাবে S4O6 2-। এখানে দর্শক আয়ন বা অডিয়েন্স আয়ন হিসাবে Na2 বসবে পরবর্তীতে আর কি। তো ব্যালেন্স করার জন্য এখানে কি দিতে হবে, আমাকে 2 দিতে হবে, কারণ এখানে সালফার কয়টা, 4টা, এখানে সালফার 2টা। আরেকটা জিনিস সেটা আমি আগেও তোমাদের 2বার বুঝিয়েছি, সেটা এখানে সে কয়টা ইলেকট্রন ডোনেট করছে, 2টা ইলেকট্রন ডোনেট করছে। 2টা ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে সে +8 থেকে +10 হয়ে যাচ্ছে। তো 2টা ইলেকট্রন কে ডোনেট করছে, 2টা ইলেকট্রন ডোনেট করছে সালফার। 4টা সালফার মিলে 2টা ইলেকট্রন ডোনেট করছে। তার মানে এখানে তারা +8 থেকে +10 হয়ে যাচ্ছে। তাহলে জারণ সংখ্যার পরিবর্তনটা কত, মানে অক্সিডেশন নাম্বারের চেঞ্জটা কত, +2। মানে 4টা সালফারের জারণ সংখ্যার পরিবর্তন +2। তাহলে 4টা সালফারের জারণ সংখ্যার পরিবর্তন যদি +2 হয়, তাহলে একটা সালফারের জারণ সংখ্যার পরিবর্তন কত, 2/4 মানে হাফ। মানে এখানে প্রত্যেকটা সালফারের জারণ সংখ্যার পরিবর্তন মানে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ +1/2 করে। তো এটা আমি আগেও তোমাদের 2 বা 3বার বুঝিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা তার অর্ধবিক্রিয়াটা দেখলাম। এবার আসছে আয়োডিনেরটা মানে I2 কি করবে, সে চলে আসবে I-এ, মানে আয়োডাইডে চলে আসবে। সে ইলেকট্রন একটা কি করবে, রিসিভ করবে। তো যেহেতু আয়োডিন 2টা, সো 2টা ইলেকট্রন ডোনেট করে 2টা আয়োডাইড তৈরি করবে। তো আমরা কি করব, এখন এদেরকে প্লাস করে দিব। এদের ইলেকট্রন নাম্বার কি আছে, ঠিকই আছে, মানে -2 আর এখানে +2, সো কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, ইলেকট্রন কাটা যাবে যদি আমরা প্লাস করি। তো পেয়ে যাবো এখান থেকে আমি 2S2O3 প্লাস I2, আর এখান থেকে S4O6 2- প্লাস 2I-। এখন যদি আমরা এখানে দর্শক আয়ন বসাই, মানে 2 Na2H2O3 প্লাস I2, আর Na2S4O6 প্লাস 2 Na. তাহলে এটা থায়োসালফেটের সাথে আয়োডিনের রিয়েকশন। তো রেশিওটা কত আমরা আগেও দেখেছি, এসব রিয়েকশনে ম্যাথ করার জন্য রেশিওটা ইম্পর্টেন্ট। রেশিও জানা থাকলে ম্যাথ করা যাবে। মানে 2:1-এ তারা কি করে, রিয়েক্ট করে, তাই না? 2:1-এ তারা রিয়েক্ট করে। এখন তোমাকে যদি সাপোজ ধরো থায়োসালফেটের আয়তন দেওয়া থাকে যে 200 ml থায়োসালফেট আছে, আর এই 200 ml থায়োসালফেটকে টাইট্রেট করতে বা বিজারিত করতে কি লাগে,
1 মোলার 20 ml কি লাগে আয়োডিন লাগে তাহলে এই থায়োসালফেট সলিউশনের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কত সেটা বের করতে হবে তাহলে আমরা কিন্তু এই যে এই রিঅ্যাকশন থেকে চাইলে বের করে ফেলতে পারি তাই না আমরা কি ইউজ করব S1V1 ইকুয়াল টু হচ্ছে S2V2 এখন তো রেশিওটা কত 2:1 তাই না মানে থায়োসালফেটের সামনে হচ্ছে 2 এটা যাবে হচ্ছে আয়োডিনের সামনে মানে এই পাশটা হচ্ছে আয়োডিনের আর এই পাশটা হচ্ছে আমাদের থায়োসালফেটের তো এর সামনে চলে আসবে হচ্ছে 1 এখন আমরা কি করব এখানে V1 এর জায়গায় আমি 200 বসাবো 200 ml আর S1টা বের করতে হবে মানে থায়োসালফেটের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন আমাকে বের করতে হবে তাই না আর এই পাশে 2 ইনটু আয়োডিনের কত ঘনমাত্রা হচ্ছে 0.1 মানে কনসেন্ট্রেশন 0.1 আর ভলিউম হচ্ছে 20 তো এখান থেকে আমরা এখন কি বের করে ফেলবো S1 মানে হচ্ছে থায়োসালফেটের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন বের করে ফেলবো যদি আমি এই যে 200 এটাকে ওই পাশে নিয়ে যাই ডিভাইড করে দিই দেন হচ্ছে আমার থায়োসালফেটের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন চলে আসবে তাই না তাহলে এখানে আমরা কি করলাম থায়োসালফেটের ঘনমাত্রা বের করলাম বা আয়তনে বের করতে পারতাম যদি ঘনমাত্রা দেওয়া থাকতো এবং সেটা কি ইউজ করে বের করলাম আয়োডিন ইউজ করে তাই না মানে এই যে আয়োডিনের পরিমাণটা ইউজ করে আমরা থায়োসালফেটের ঘনমাত্রা বের করলাম বা হচ্ছে আয়তনে বের করতে পারি যদি বলা থাকতো আর কি তো এই জিনিসটাকে বলা হচ্ছে আয়োডিমিতি মানে আমরা যদি আয়োডিনের সাহায্যে কারো ঘনমাত্রা বা হচ্ছে ভলিউম বের করি আয়োডিনের সাথে সরাসরি বিক্রিয়ার মাধ্যমে সরাসরি রিঅ্যাকশনের মাধ্যমে আয়োডিনের সাথে যদি আমরা কারো ঘনমাত্রা বের করি তাহলে সেটা হচ্ছে আমাদের আয়োডিমিতি তাহলে এবার আসি হচ্ছে আমরা আয়োডোমিতিটা কি সেটাও আমি তোমাদের একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাবো একদম বইয়ের একটা ম্যাথ তো আয়োডিমিতি হচ্ছে এখানে আমরা আয়োডিন ইউজ করব কিন্তু এখানে আমরা আয়োডিন ইউজ করে কারো পরিমাণ ঘনমাত্রা বা আয়তন বের করব কিন্তু এই ক্ষেত্রে আমরা আয়োডিন তার সাথে সরাসরি রিঅ্যাকশন করব না পরোক্ষভাবে রিঅ্যাকশন করব সেটা কিভাবে দেখো আমরা যেটা করব সাপোজ ধরো যে এই রিঅ্যাকশনটা এটা আমাদের লাগতে পারে সো এটা থাক মানে থায়োসালফেটের সাথে আয়োডিনের রিঅ্যাকশনটা থাকলো এখানে তো আমি যেটা করব ধরো কপারের সাথে কপার সালফেট তো এখানে আমি কপার মনে লিখেছি আচ্ছা কপার সালফেট লেখা হয় নাই তবে ফেরাস সালফেটের জন্য যা হবে কপার সালফেটের জন্য সেটাই হবে আসলে তো আমি আসি যে কপার 2+ মানে কপার সালফেট আমি এখন রিঅ্যাকশন দেখাবো হচ্ছে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড খেয়াল করে দেখো এখানে কিন্তু মানে থায়োসালফেটের সাথে কিন্তু I2 থেকে মানে এখানে আয়োডিনের হাফ রিঅ্যাকশনটা কি ছিল আয়োডিনের হাফ রিঅ্যাকশন ছিল হচ্ছে I2 থেকে সে দুটো ইলেকট্রন ডোনেট করে হয় কি 2I- মানে আয়োডিন থেকে সে হয় হচ্ছে আয়োডাইড আর এখানে কিন্তু সে অলরেডি আয়োডাইড লবণ বা সল্টে কিন্তু আছে তাই না যদি Ki তুলে দাও তাহলে কিন্তু এটা আয়োডাইড তাই না সো এখানে কিন্তু আয়োডিনের উল্টা রিঅ্যাকশন হবে মানে আমি বলেছিলাম তোমাদের আগে যে আয়োডিন কিন্তু তোমার বিজারক হিসেবে মানে রিডাক্টেন্ট হিসেবে কাজ করতে পারে আবার হচ্ছে অক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে যদি সে রিডাকশন হিসেবে কাজ করে রিডাক্টেন্ট হিসেবে কাজ করে তাহলে আয়োডাইড থেকে যাবে হচ্ছে I2-তে আদারওয়াইজ সে উল্টাভাবে যাবে আর কি তো কপার সালফেটের সাথে আমি রিঅ্যাকশন করবো হচ্ছে এখন পটাশিয়াম আয়োডাইড তো রিঅ্যাকশন করে কি হয় দেখো এখানে যদি আমরা রিঅ্যাকশনটা করি এখান থেকে পাবো হচ্ছে আমি কিউপ্রাস অক্সাইড আমি সরাসরি লিখে দিই কিউপ্রাস আয়োডাইড প্লাস পাবো হচ্ছে আয়োডিন প্লাস হচ্ছে K2SO4 তো যদি ব্যালেন্স করতে চাও এখানে দেওয়া লাগবে হচ্ছে আমাদের 2 এখানে হচ্ছে 4 সো এর সামনে দেওয়া লাগবে হচ্ছে 2 আর আয়োডিন কত হবে এখানে আয়োডিন হবে হচ্ছে আমাদের হ্যাঁ ঠিক আছে ব্যালেন্স ঠিক আছে এখানে আয়োডিন কয়টা 4টা আর এখানে আয়োডিন এই যে 2টা এই যে 2টা 4টা এখন আমাদের এখানে দেখার বিষয়টা হচ্ছে যে কতটুকু আয়োডিন এখান থেকে মুক্ত হচ্ছে বা ফ্রি হচ্ছে এখান থেকে খেয়াল করে দেখো যে 2 মোল কপার সালফেট থেকে মুক্ত হচ্ছে 1 মোল আয়োডিন এটাই হচ্ছে আমাদের এখানে দেখার বিষয় এখানে কিন্তু আয়োডাইড থেকে আয়োডিন মুক্ত হচ্ছে আর এখানে আয়োডিন থেকে আয়োডাইড সল্টে পরিণত হচ্ছে মানে থায়োসালফেটের সাথে মানে দুই ক্ষেত্রে আয়োডিনের ভূমিকাটা ডিফারেন্ট তাই না তো এখানে যেটা করব আমরা যে আয়োডিন মুক্ত হচ্ছে এখন তোমাকে কি কোশ্চেন দেওয়া থাকতে পারে তোমাকে দেওয়া থাকতে পারে যে কপারের পরিমাণটা বের করো তোমাকে থায়োসালফেটের পরিমাণ দেওয়া থাকতে পারে মানে ম্যাথে জিনিসটা কীভাবে আসবে কেন আমরা এটাকে আয়োডোমিতি বলছি ধরো তোমাকে দেওয়া থাকলো যে থায়োসালফেটের পরিমাণ 0.15 মোলার আর হচ্ছে 35 ml Na2S2O3 তোমাকে দেওয়া আছে এতটুকু O3 তোমাকে
দেওয়া আছে। এখন বলা হচ্ছে কপার সালফেট আছে হচ্ছে তোমাদের 50 ml। এই হচ্ছে কোশ্চেন, বের করতে হবে কপার সালফেটের কনসেন্ট্রেশন বা হচ্ছে ঘনমাত্রা। কি বের করতে হবে? কপার সালফেটের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। এখন থায়োসালফেটের সাথে কিন্তু আমরা কপার সালফেটের কোনো রিয়েকশন দেই নাই, দিয়েছি থায়োসালফেটের সাথে আয়োডিনের রিয়েকশন দিয়েছি, আর কপার সালফেটের সাথে আমরা রিয়েকশন দিয়েছি হচ্ছে আয়োডাইডের। তাহলে থায়োসালফেটের পরিমাণটা দিয়ে আমি কপার সালফেটের কনসেন্ট্রেশন বা ভলিউম যেটাই বলুক না কেন সেটা কীভাবে বের করব হচ্ছে আয়োডিনের মাধ্যমে। খেয়াল করে দেখো, কপার সালফেটের সাথে আয়োডাইড তার রিয়েকশনের মাধ্যমে এখানে আয়োডিন কি হয়েছে? ফ্রি হয়েছে। সেই আয়োডিনটাকে, যেই আয়োডিনটা এখানে ফ্রি হবে, সেই আয়োডিনটাকে আমি এই যে এইখানে এনে থায়োসালফেটের সাথে রিয়েকশন দিব। বোঝা গেল? তাহলে খেয়াল করে দেখো, 2 মোল কপার সালফেট থেকে 2 মোল কপার সালফেট থেকে কতটুকু আয়োডিন ফ্রি হয়েছে? 1 মোল, তাই না? আমরা ব্যালেন্স করার পর এটা দেখতে হবে, ব্যালেন্স করার আগে না, অবশ্যই ভালো মতো ব্যালেন্স করতে হবে। তো 2 মোল কপার সালফেট থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, 2 মোল কপার সালফেট থেকে 1 মোল কি হয়েছে? আয়োডিন মুক্ত বা হচ্ছে ফ্রি হয়েছে। সেই 1 মোল আয়োডিন রিয়েকশন করা হচ্ছে 2 মোল থায়োসালফেটের সাথে। বোঝা গেল? সেই 1 মোল আয়োডিন রিয়েকশন করে 2 মোল থায়োসালফেটের সাথে। এখানেও কি 2:1 ছিল আমাদের রেশিও। তার মানে আমি বলতে পারি যে এখান থেকে যে 2 মোল কপার সালফেট ইকুয়াল টু হচ্ছে 1 মোল I2 ইকুয়াল টু হচ্ছে 2 মোল থায়োসালফেট Na2H2O3, তাই না? যেখান থেকে 1 মোল আয়োডিন ইকুয়াল টু 2 মোল থায়োসালফেট, মানে 1 মোল আয়োডিন 2 মোল থায়োসালফেটের সাথে রিয়েকশন করে। আবার 1 মোল আয়োডিন 2 মোল কপার সালফেট থেকে মুক্ত হয় বা হচ্ছে ফ্রি হয়। সো এই লাইনটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা মাঝখানেরটুকু মুছে দিয়ে এটা লিখতে পারি যে 2 মোল থায়োসালফেট ইকুয়াল টু কি? 2 মোল কপার সালফেট। সো আমরা কি পেয়ে গেলাম? থায়োসালফেটের সাথে কপার সালফেটের একটা সম্পর্ক পেয়ে গেলাম। মানে 2 মোল 2 মোল 2 কাটা দিয়ে সেটা কি হয়ে যায়? 1 মোল আমি লিখতে পারি, তাই না? মানে 1 মোল কপার সালফেট 1 মোল কপার সালফেট ইকুয়াল টু হচ্ছে 1 মোল Na2H2O3, তাই না? মানে হচ্ছে আমি কপারের সাথে থায়োসালফেটের একটা সম্পর্ক পেয়ে গেলাম। তো এই সম্পর্কটা কেন দরকার? এই যে রেশিও, তাই না? কারণ রেশিওটা হচ্ছে আমরা S1B1 S2B2 কি করতে পারবো? ইউজ করতে পারবো। তাহলে এখন খেয়াল করে দেখো, তোমাকে দেওয়া ছিল কি? তোমাকে দেওয়া ছিল থায়োসালফেটের পরিমাণটা, মানে থায়োসালফেটের সব দেওয়া ছিল যে এত মোলার এত ml থায়োসালফেট তোমাকে দেওয়া আছে, এতটুকু সলিউশন দেওয়া আছে, আর তোমার কপার সলিউশনটা হচ্ছে 50 ml। এই কোশ্চেনটা হচ্ছে তোমাকে এভাবে আসবে যে 50 ml কপার সালফেট থেকে যে পরিমাণ আয়োডিন মুক্ত হয় বা হচ্ছে ফ্রি হয়, সেই পরিমাণ আয়োডিনকে টাইট্রেট করতে এতটুকু থায়োসালফেট লাগে। তাহলে কপার সালফেটের পরিমাণ কত বা কপার 2+ পরিমাণ কত? একই কথা। ওকে, সো এখান থেকে আমরা যেটা করব, কপারের ঘনমাত্রাটা চাইলে কি করতে পারি? বের করতে পারি। সেটা কিভাবে? আমরা ইউজ করব V1S1 আগের মতো ইকুয়াল টু V2S2। V1S1 ইকুয়াল টু V2S2। এখন কপার সালফেটের সাথে থায়োসালফেটের রেশিওটা কত? 1:1 রেশিও, তাই না? তো এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে। এখন তুমি এখানে থায়োসালফেটের পরিমাণটা বসাও, কত কত সেটা? তার ভলিউম হচ্ছে 35 আর ঘনমাত্রা হচ্ছে 0.15। আর এখানে কপার সালফেটের যা যা দেওয়া আছে সেটা বসাও। ভলিউম হচ্ছে কত? 50, ভলিউম 50 আর কনসেন্ট্রেশন হচ্ছে আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? কপার সালফেটের কনসেন্ট্রেশন আমরা কি করতে পারবো? এখান থেকে বের করতে পারবো, তাই না? কপার সালফেটের কনসেন্ট্রেশন এখান থেকে বের করে তাহলে আমরা কি পেয়ে গেলাম? কপার সালফেটের জন্য ভলিউম, কনসেন্ট্রেশন দুইটাই পেয়ে গেলাম। সো এখন আমরা চাইলে কপার সালফেটের পরিমাণ বের করতে পারবো, মানে W = SVM। যদি কপার সালফেটের পরিমাণ বের করতে চাও তাহলে এখানে ঘনমাত্রা বসাবা, মানে যেটা এখানে আসবে S2-তে সেটা বসাবা, ভলিউম বসাবা কত? যেটা দেওয়া আছে কপারের 50 ml, আর M হচ্ছে যদি কপার সালফেটের পরিমাণ চাও তাহলে কপার সালফেটের আণবিক ভরটা এখানে বসাবা। আর যদি শুধু কপারের পরিমাণ চাও, মানে কপার 2+ এর পরিমাণ চাও, তাহলে শুধু কপারের আণবিক ভর বসাবা 63.5। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু আমরা দেখো কপার সালফেটের পরিমাণটা বের করলাম, তাই না? বা কপারের পরিমাণ বের করলাম, বা হচ্ছে কপার সালফেটের কনসেন্ট্রেশন বের করলাম। কার মাধ্যমে? পরোক্ষভাবে আয়োডিনের মাধ্যমে। মানে আমরা কিন্তু সরাসরি কপার সালফেটের সাথে থায়োসালফেটের রিয়েকশন দেই নাই, তাই না? সরাসরি আমরা কপার সালফেটের সাথে এটার থায়োসালফেটের রিয়েকশন করি নাই।
কিন্তু ওদের মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম। বোঝা গেল? এখন এখানে অনেকে কোশ্চেন করতে পারে যে এখানে কপার সালফেট থেকে যে পরিমাণ আয়োডিন মুক্ত হয়েছে ঠিক একই পরিমাণ আয়োডিন কি থায়োসালফেট তার সাথে রিয়েকশন করবে, মানে অন্য কোনো কম্পাউন্ড যদি থাকে এখানে কপার সালফেট না থেকে, থাকতেই পারে কপার সালফেট না থেকে যদি অন্য কোনো কেউ থাকে এখানে, তখন তো এখান থেকে ডিফারেন্ট মোল আয়োডিন এখান থেকে মুক্ত হবে বা ফ্রি হবে। ধরো এখানে 3 মোল আয়োডিন, সাপোজ এখানে 3 মোল আয়োডিন মুক্ত হলো, মানে ব্যালেন্স করার পর আমরা এখানে 3 মোল আয়োডিন পেলাম। তাহলে এখন যেটা করব আমরা হচ্ছে আয়োডিনের সাথে থায়োসালফেটের রিয়েকশন দিলাম, এই যে আয়োডিনের সাথে থায়োসালফেটের রিয়েকশন, বোঝা গেল? এই যে এটা এখন এখান থেকে কি 3 মোল আয়োডিন মুক্ত হয়েছে না? এই 3 মোল আয়োডিনকে তুমি এই থায়োসালফেটের সাথে রিয়েকশন দিবা। তো ব্যালেন্স করলাম, ব্যালেন্স করার পর দেখা গেল হচ্ছে এখানে কি আসলো Na2H2O3, আয়োডিন হচ্ছে 1 মোল, তাহলে এখানে বানাইতে হবে আমাকে 3 মোল, কারণ এখানে কি 3 মোল তৈরি হয়েছে। তো যেটা করতে হবে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিব আমরা, তাহলে এখানে 3 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 6, এখানে 3, এখানে 6, তার মানে 2 মোল কপার সালফেট ইকুয়াল টু 6 মোল থায়োসালফেট। মানে এখানে যে থাকবে আর কি, এখানে যে থাকবে তার যত মোল, সাপোজ এখানে যে ছিল তার ধরলাম এখানে x মোল আছে, তাহলে এখানে যে থাকবে তার যদি এখানে x মোল হয়, তার যদি এখানে x মোল থাকে আর কি, মানে এখানে যে আছে তার x মোল থেকে 3 মোল আয়োডিন মুক্ত হয়, সেই 3 মোল আয়োডিন 6 মোল থায়োসালফেটের সাথে রিয়েকশন করে, তাহলে তার x মোল ইকুয়াল টু 6 মোল থায়োসালফেট। বোঝা গেল? যদি সেম না হয় আমাকে মাল্টিপ্লাই করে আয়োডিনগুলো সেম বানাতে হবে। বোঝা গেল? এখানে আয়োডিন আগে থেকেই সেম ছিল 1 মোল 1 মোল, তার মানে আমরা আয়োডিনের সাহায্যে এটার সাথে থায়োসালফেটের একটা সম্পর্ক তৈরি করব, দেন হচ্ছে আমরা এখানে যে থাকবে আর কি তার কোনো পরিমাণ আমরা চাইলে কি করতে পারি, বের করতে পারি। তো বোঝা গেল আশা করি? যে ম্যাথটা আমি তোমাদের দেখিয়েছি এখানে, এই জিনিসটা তোমাদের, এটা কিন্তু তোমাদের বইতে এক্সাম্পলে আছে এবং তোমাদের এক্সারসাইজও হচ্ছে এরকম একটা ম্যাথ আছে। তো আমি তোমাদের অলরেডি এই যে সবগুলো অক্সিডেন্ট এবং রিডাক্টেন্ট মানে জারক বিজারকের অর্ধবিক্রিয়া সহ রিয়েকশন দেখিয়েছি ব্যালেন্স সহ। এখন তোমাদের আমি এক্সারসাইজ সেখান থেকে আমি 2টা এক্সাম্পল ম্যাথ দেখাবো, একদম কমন 2টা এক্সাম্পল ম্যাথ দেখাবো যে ওদের ম্যাথগুলো কীভাবে আসতে পারে। এরপরে চলে যাব হচ্ছে ম্যাথ পার্টে। আমরা এখন এখান থেকে একটা এক্সাম্পল ম্যাথ দেখি। আমরা এতক্ষণ হচ্ছে প্রত্যেকটা জারক মানে হচ্ছে অক্সিজেনের সাথে প্রত্যেকটা বিজারকের রিয়েকশন দেখলাম, মানে ব্যালেন্সিং রিয়েকশন দেখলাম। তো এই ম্যাথগুলো কীভাবে আসতে পারে আমরা একটু পরে ম্যাথ পার্টে চলে যাব। তো আমি জাস্ট একটা এক্সাম্পল ম্যাথ দেখাই। এখানে বলা হচ্ছে 1.5 গ্রাম লোহাকে H2SO4 মিশিয়ে 100 ml বা হচ্ছে 100 ml সলিউশন তৈরি করা হলো। এখানে H2SO4 আর এর মধ্যে হচ্ছে 1.5 গ্রাম লোহা মিশানো হলো, মানে হচ্ছে Fe, আর এটা হচ্ছে 100 ml। আমরা এরকম ম্যাথ হচ্ছে অ্যাসিড বেস নিয়ে করেছিলাম। তো ঠিক সেমভাবে আমাদের আসলে এখানে করতে হবে। আমাদের জাস্ট ব্যালেন্স ইকুয়েশনটা লিখে বা রিয়েকশনটা লিখে রেশিও জানতে হবে, অনুপাত জানতে হবে। তো এখানে 100 ml সলিউশন আছে Fe, 1.5 গ্রাম Fe, এবং এই সলিউশনটা থেকে আমরা সবটুকু নিব না, নিব হচ্ছে 25 ml। আমি এরকম একটা ম্যাথ আগেও তোমাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাসিড বেস জন্য ছিল আর কি, যে 100 ml সলিউশন ছিল কিন্তু সেখান থেকে আমরা 25 ml নিয়ে কাজ করেছিলাম। তো 25 ml কে মানে এই সলিউশনের 25 ml কে টাইটেট করতে বা সম্পূর্ণ প্রশমিত করতে আমাদের কি লাগে, এই যে এই সলিউশনটা লাগে 0.02 মোলার 22.5 ml K2Cr2O7, 0.02 মোলার 22.5 ml K2Cr2O7 লাগে। তাহলে K2Cr2O7 এর সাথে ফেরাস সালফেট তার রেশিওটা কত? 1:6। আমি খুব তাড়াতাড়ি হচ্ছে এদের হাফ রিয়েকশনটা লিখে ফেলি। K2Cr2O7 এ ক্রোমিয়াম হচ্ছে কি +6 থেকে +3 যায়, তাই না? তো আমি লিখবো হচ্ছে Cr2O7 2 +6 ইলেকট্রন প্লাস যতগুলো অক্সিজেন তার ডাবল হচ্ছে H+। তো ক্রোমিয়াম হচ্ছে এখানে +6 থেকে প্লাস যায় হচ্ছে 3-তে, তারা লিখবো হচ্ছে এখানে ক্রোমিয়াম 3+। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল +6, সে আসলে +6 থেকে +3-তে, তার লাগবে 3টা ইলেকট্রন, যেহেতু ক্রোমিয়াম 2টা এই জন্য 6টা ইলেকট্রন, প্লাস যতগুলা অক্সিজেন তার ততগুলো হচ্ছে H2O। এখানে ক্রোমিয়াম 2টা, তাই না? সো এখানে আমরা 2 দিব। এরপর Fe-তে আসি। Fe2+ থেকে যাবে হচ্ছে Fe3+-এ, তার লাগবে হচ্ছে একটা ইলেকট্রন, সে ডোনেট করবে -, এটাই। এখন যদি আমরা এদেরকে ব্যালেন্স করি তাহলে কি করতে হবে? এখানে 6টা ইলেকট্রন,
এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 6 ব্যালেন্স হয়ে গেল। এইটা কাটাকাটি যাবে। এখন জাস্ট আমরা এখানে কি করে ফেলবো, ওদেরকে প্লাস করে ফেলবো। প্লাস করে কি হবে এখানে Cr2O7 2 মাইনাস প্লাস 6 Fe2 প্লাস প্লাস 14 H প্লাস এখান থেকে 2 Cr3 প্লাস প্লাস 7 H2O প্লাস হবে হচ্ছে এই যে 6 Fe2 প্লাস 6 Fe2 প্লাস প্লাস K2 SO4। তার মানে K2Cr2O7 তার সাথে হচ্ছে Fe এর রেশিওটা কত, 1:6। তো আমি লিখতে পারি হচ্ছে 1000 ml 1 মোলার K2Cr2O7 ইকুয়াল টু হচ্ছে আমাদের লিখতে পারি 6 মোল Fe, তাই না? 6 মোল Fe বা আমি লিখবো হচ্ছে 6 ইন্টু 55.85 গ্রাম Fe, কারণ 1 মোল Fe মানে হচ্ছে 55.85 গ্রাম। তো অনেকে বলতে পারে যেখানে আমরা হচ্ছে ফেরাস সালফেট নিয়ে কাজ করেছিলাম, তাই না? মানে এই রিয়েকশনটা হচ্ছে আমরা K2Cr2O7 আর হচ্ছে ফেরাস সালফেটের সাথে রিয়েকশন করেছি, কিন্তু এখানে Fe কেন? কারণ যতটুকু ফেরাস সালফেট নিয়ে কাজ করব তত মোল Fe আসলে রিয়েকশন করবে, তাই না? তো এই জন্য হচ্ছে 1000 ml 1 মোলার যদি আমরা K2Cr2O7 নেই, সেটা রিয়েকশন করব হচ্ছে 6 মোল Fe এর সাথে। তো যেহেতু এখানে শুধু Fe এর পরিমাণ চাওয়া হচ্ছে, এই জন্য আমরা Fe নিয়ে কাজ করছি। যদি ফেরাস সালফেট বলতো তাহলে ফেরাস সালফেট নিয়ে কাজ করতাম আর কি। তাহলে লিখতাম হচ্ছে 151.85 মানে ফেরাস সালফেটের আণবিক ভর। তো এখানে K2Cr2O7 কতটুকু দেওয়া আছে খেয়াল করে দেখো, 0.02 মোলার 22.5। তাহলে লিখবো হচ্ছে অতএব 22.5 ml 0.02 মোলার K2Cr2O7 এর সাথে রিয়েকশন করবে হচ্ছে, উপরে আসবে হচ্ছে 6 ইন্টু 55.85 ইন্টু 0.02 ইন্টু 22.5, মানে এরা সবাই উপরে আসবে। এই দুজন আসবে হচ্ছে উপরে, এরা উপরে থাকবে, আর নিচে আসবে শুধু এই যে 1000 এখান থেকে চলে আসবে নিচে। তো আসলে এখানে 1000 আমি এখানে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে পেয়ে যাব হচ্ছে 0.150 গ্রাম হচ্ছে Fe। তার মানে 0.150 গ্রাম Fe আছে হচ্ছে এই 25 ml এ, কারণ আমরা হচ্ছে এখান থেকে 25 ml নিয়ে আমরা কাজ করেছিলাম, তাই না? সো 25 ml এ এখন যেটা করতে হবে, আমাদের সলিউশনটা 100 ml, এটা মনে রাখতে হবে। এই ম্যাথে এই জিনিসটা অনেকে বুঝতে পারে না বা অনেকে মিস করে যায় যে আমরা যেটা বের করেছি সেটা 25 ml এ। সো 25 ml এ Fe থাকে হচ্ছে 0.150 গ্রাম, বা এরপরে আরও তুমি চাইলে ঘর কিছু দু একটা ঘর বাড়ায় দিতে পারো, ক্যালকুলেটারে আরও বেশি আসবে 0.150 পরে। অতএব 100 ml থাকবে কত, অতএব 100 ml কত Fe থাকবে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। 0.150 ডিভাইড 25 ইন্টু 100, এটা 0.603 গ্রামের মতো আসবে। বোঝা গেল 0.603। তো দেখো এখানে আমরা যতটুকু লোহা মিশিয়েছিলাম সেটা ছিল 1.5 গ্রাম। তো 1.5 গ্রামের মধ্যে সম্পূর্ণ অংশটা কিন্তু লোহা না, 0.603 গ্রামটা হচ্ছে লোহা। তাহলে আমরা এখন কি করতে পারবো, এটাকে চাইলে শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজে নিতে পারবো। সেটা কিভাবে, 1.5 গ্রামে কতটুকু লোহা পেলাম আমরা, 1.5 গ্রামে পেলাম হচ্ছে 0.603 গ্রাম। অতএব 100 গ্রামে কত হবে, মানে 100তে নিয়ে যেতে হবে, তাহলে উপরে হবে 0.603, নিচে হবে পুরাটা 1.5 ইন্টু 100। এটাই মানে শতকরা না হচ্ছে জাস্ট এই জিনিসটা যে উপরে হচ্ছে যতটুকু তোমার আছে, নিচে হচ্ছে সম্পূর্ণ অংশটা ইন্টু 100, তাহলে সেটা শতকরা চলে যাবে। তো এখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে পার্সেন্টেজ আসবে হচ্ছে 40%-এর মতো আসবে, 40.2%। এটা তার মানে যতটুকু লোহা আমরা এখানে বিক্রিয়া দিলাম তার হচ্ছে 40.2% হচ্ছে থাকবে। বোঝা গেল? ওকে, তো আমরা এরপরে চলে যাব হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ পার্টে।